হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তোমাদের সামনেই যে কোর্ট ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তাকে লক্ষ্য করে আমি একটি স্পেশাল জিকে সিরিজে শুরু করেছিলাম। আজকে সেই জিকে সিরিজের পরবর্তী একটি ক্লাস। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো চলো আজকে আবার পরের ক্লাসটি দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্ব মানবাধিকার দিবস বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? 4ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর নাকি 12ই ডিসেম্বর? তো এই যে বিশ্ব মানবাধিকার দিবস, এটি পালন করা হয় প্রত্যেক বছর 10ই ডিসেম্বর। এটি ইউনাইটেড নেশন থেকে পালন করা হয় এবং এই ডেটটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটি তোমরা খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন, কোন গ্রহের সূর্যের চারপাশে পরিক্রমণ কাল সর্বাপেক্ষা কম? 4টে অপশান দেওয়া রয়েছে। তো সূর্যের চারপাশে গ্রহের পরিক্রমণ কাল সবথেকে কম হলো বুধ গ্রহের। আমরা যদি দেখি তাহলে এখানে যদি প্রথমে আমাদের সূর্য রয়েছে এবং সেই সূর্যের চারপাশে পরপর গ্রহগুলো কিন্তু পরিক্রমণ করছে। এভাবে সূর্যের থেকে মোট 8টি গ্রহ সূর্যের চারপাশে কিন্তু পরিক্রমণ করছে। তো সূর্যের সর্বাপেক্ষা যে কাছের গ্রহ সেটি হলো আমাদের বুধ। তো এই বুধ গ্রহ সূর্যের চারপাশে সবথেকে কম সময় প্রদক্ষিণ করে। বুধ মাত্র 88 দিনে একবার সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ সংক্রান্ত একটি সূত্র রয়েছে, যেটি হলো বিজ্ঞানী কেপলারের সূত্র, এবং সেই সূত্র বলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। এখানে এই যে টি রয়েছে, টি এর অর্থ হলো এই পরিক্রমণ সময় বা পরিক্রমণ কাল, এবং আর এর অর্থ হলো যে সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব। তাহলে এখানে সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব যত বেশি হবে তার পরিক্রমণ কালও কিন্তু ততই বেশি হবে, যেহেতু এখানে সমানুপাতিক রয়েছে। তাহলে সবথেকে কম সময়ে বুধ গ্রহই পরিক্রমণ করবে, যেহেতু বুধ সূর্যের সবথেকে কাছে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখে নিই। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মানসিংহ, হুমায়ুন শেরশাহ, মানসিংহ এবং মহারাণা প্রতাপ, নাকি বৈরাম খাঁ এবং হেমু? খুব ভালো প্রশ্ন। এই হলদিঘাটের যুদ্ধ এটি হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, এবং এই হলদিঘাটের যুদ্ধ এটি হয়েছিল আকবরের সাথে মহারাণা প্রতাপের। কিন্তু দেখো এখানে অপশানে আকবর নেই, এখানে অ্যান্সার হবে মানসিংহ এবং মহারাণা প্রতাপ। এই যে মানসিংহ ছিলেন, এই মানসিংহ ছিলেন আকবরের সেনাপতি, এবং আকবরের হয়ে তিনিই কিন্তু এই হলদিঘাটির যুদ্ধতে তিনি এখানে যুদ্ধ করেছিলেন। মহারাণা প্রতাপ ইনি ছিলেন মেবারের একজন রাজা। তো আকবর কোনো সময় এই মেবারকে নিজের বশে বা কন্ট্রোলে কিন্তু আনতে পারেননি তার রাজত্বকালে। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, কশিকা কোন প্রাণীর গমন অঙ্গ? আচ্ছা, প্রশ্নটি কশিকা নয়, এটি হবে কর্ষিকা। কর্ষিকা কোন প্রাণীর গমন অঙ্গ? ইউগ্লিনা, হাইড্রা, অ্যামিবা নাকি চিংড়ি? তো এই যে কর্ষিকা হচ্ছে হাইড্রার গমন অঙ্গ। হাইড্রার গমন অঙ্গের নাম হলো কর্ষিকা। এখানে দেখো এই যে ইউগ্লিনা রয়েছে, ইউগ্লিনার গমন অঙ্গের নাম হলো ফ্ল্যাজেলা। ইউগ্লিনার গমন অঙ্গের নাম হলো ফ্ল্যাজেলা। অ্যামিবা, এই অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে সিউডোপোডিয়া। অ্যামিবার গমন অঙ্গের নাম হলো সিউডোপোডিয়া। আর চিংড়ি তো পা রয়েছে গমন করার জন্য, আশা করি তোমরা সবাই দেখেছো চিংড়ি মাছের পা থাকে গমনের জন্য। পরের প্রশ্ন রয়েছে, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1931, 1919, 1928 নাকি 1942? তো সাইমন কমিশন এটি ভারতে এসেছিল 1928 সালে। যদিও সাইমন কমিশনের যে গঠন সেটি কিন্তু 1927 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। 1927 নভেম্বর নাগাদ এই সাইমন কমিশন গঠন হয়েছিল, কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 খ্রিস্টাব্দে। এই সাইমন কমিশনে কিন্তু কোনো একজনও ভারতীয় সদস্য ছিলেন না। এই জন্য এই সাইমন কমিশন যখন ভারতে আসে তার সেই কমিশনের জন্য সারা ভারত জুড়ে বিরোধ শুরু হয়। এবং তোমরা হয়তো জানো যে এই সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই লালা লাজপত রায় পুলিশের লাঠি খেয়েছিলেন মাথাতে এবং তিনি মারা গিয়েছিলেন।
চলো পরের প্রশ্ন দেখে নিই। কুইনাইন কী কাজে ব্যবহার হয়? উচ্চ রক্তচাপ কমাতে, উচ্চ ডায়াবেটিক রোগীর ঔষধ তৈরিতে, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে, নাকি জলাতঙ্ক রোগের ওষুধ তৈরিতে? তো এই যে কুইনাইন, এটি আমাদের ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। এখানে দেখো রয়েছে উচ্চ ডায়াবেটিক রোগীর ওষুধ তৈরিতে। তো আমাদের এই যে ডায়াবেটিক রোগ, এটি মানে হয় কেন? এটি হয় ইনসুলিনের অভাবে। আমাদের যদি যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে, সেখান থেকে ইনসুলিন যদি সঠিকভাবে ক্ষরণ না হয়, তাহলে কিন্তু এই ডায়াবেটিক রোগ সেটি কিন্তু হয়, ইনসুলিন। আর জলাতঙ্ক রোগ, এই জলাতঙ্ক রোগের যেটি মানে জীবাণু, সেটি হলো রেবিজ ভাইরাস। রেবিজ ভাইরাসের জন্য জলাতঙ্ক রোগ হয় এবং কুকুরে কামড়ালে এই রোগটি কিন্তু হয়। পরের প্রশ্ন, আচ্ছা, সেন্টেনেলিজ উপজাতি ভারতের কোন অংশে দেখা যায়? এটি কিন্তু একটি ভালো প্রশ্ন। তো অপশানগুলো দেখো, আন্দামান নিকোবর, নীলগিরি, পশ্চিমঘাট পর্বতমালা, নাকি মেঘালয়? তো এই যে সেন্টিনেলিজ উপজাতি, এটি আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দেখতে পাওয়া যায়। এই সেন্টিনেলিজ উপজাতি এরা কিন্তু মানে সকলের থেকে আলাদা থাকতে ভালোবাসে। এরা মানে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মানে মানুষজনের এরা সান্নিধ্যে আসতে চায় না। তো এই আন্দামান নিকোবরে এই সেন্টিনেলিজ ছাড়াও জারোয়া, সোমপেন ইত্যাদি উপজাতিগুলো কিন্তু দেখা যায়। এগুলো খেয়াল রাখবে সাথে সাথে। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? মানে এখানে লংগেস্ট বলা হয়েছে, ঠিক আছে, দীর্ঘতম। তো অপশানগুলো দেখো, অপশানে রয়েছে হিমালয় পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, আল্পস পর্বতমালা, নাকি রকি পর্বতমালা। এই যে হিমালয় পর্বতমালা, এটি জানো আমাদের ভারতবর্ষে অবস্থিত, ভারতের উত্তরে মানে সমগ্র উত্তর বরাবর ভারতের এই হিমালয় পর্বতমালা রয়েছে। এরপর আন্দিজ, এই আন্দিজ পর্বতমালা রয়েছে কোথায়? আন্দিজ পর্বতমালা রয়েছে সাউথ আমেরিকাতে, ঠিক আছে। এরপর দেখো আল্পস পর্বতমালা, আল্পস পর্বতমালা রয়েছে আমাদের ইউরোপে। এবং রকি পর্বতমালা, এই রকি পর্বতমালা রয়েছে নর্থ আমেরিকাতে। এখানে দীর্ঘতম পর্বতমালা চেয়েছে, দীর্ঘতম পর্বতমালা হয়ে যাবে আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা বললাম সাউথ আমেরিকাতে অবস্থিত। এটি প্রায় 7,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার লম্বা, যেখানে আমাদের হিমালয়ের লম্বা হলো 2500 কিলোমিটারের কাছাকাছি। পরের প্রশ্ন, সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ কোনটি? অপশানগুলো দেখো, বুধ, শুক্র, পৃথিবী, নাকি মঙ্গল। দেখো যদি সূর্যের থেকে দূরত্ব অনুযায়ী দেখো, তাহলে সবার প্রথমে কিন্তু যেটি থাকে সেটি হলো বুধ, তারপরে থাকে শুক্র, তারপরে থাকে পৃথিবী, এভাবে চলে। কিন্তু সূর্যের সবচেয়ে কাছে বুধ থাকা সত্ত্বেও সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ হলো কিন্তু শুক্র গ্রহ। এখানে এই যে শুক্র গ্রহ, এই শুক্র গ্রহ সম্পর্কে আরও বেশ কয়েকটি তথ্য জেনে নাও। এই শুক্র গ্রহকে বলা হয় আমাদের পৃথিবীর যমজ গ্রহ বা আর্থ টুইন বলা হয় একে। এছাড়াও এই শুক্র গ্রহ সর্বাধিক উষ্ণতম ছাড়াও এটি কিন্তু সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বলতম বটে। এরপরে দেখো, আমাদের পৃথিবী থেকে সবথেকে নিকটে অবস্থিত গ্রহ হলো কিন্তু এই শুক্র গ্রহ। এটিও মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন আসে। আর এই শুক্র গ্রহর সবথেকে উষ্ণতম হওয়ার কারণ হলো এর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে, মানে গ্যাসের পুরো মেঘ রয়েছে। সেই মেঘ থাকার জন্য কী হয়, সূর্যরশ্মি প্রতিফলন হয়ে আবার বায়ুমণ্ডলে মানে ফিরে যেতে পারে না, যার জন্য এটি একটি মানে গ্রিন হাউস ইফেক্টের মতো কাজ করে। তো এই জন্য শুক্র গ্রহ কিন্তু সবথেকে বেশি মানে উষ্ণতম। পরের প্রশ্ন দেখো, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যের রাজ্যপাল, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? দেখো হাইকোর্টের যে বিচারপতি তারাকে নিয়োগ করেন দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি এই দুজনকেই কিন্তু দেশের রাষ্ট্রপতিই নিয়োগ করেন। এখানে জেনে নাও, এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কিন্তু তিনি যে রাজ্যের হাইকোর্ট হন সেই রাজ্যের রাজ্যপাল। কিন্তু
যদি সুপ্রিম কোর্টের বিচারপতি বলে তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করান দেশের রাষ্ট্রপতি। এছাড়া হাইকোর্টের বিচারপতিদের যে অবসর নেওয়ার বয়স সেটি হলো ৬২ বছর, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স হলো ৬৫ বছর। সাথে সাথে এগুলো খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, মহীশূরের বাঘ কাকে বলা হয়? টিপু সুলতান, শিবাজী মহারাজ, হায়দার আলী নাকি এদের মধ্যে কেউ না? তো এই মহীশূরের বাঘ, এই মহীশূর হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে। এখানে দেখো অপশনের মধ্যে শিবাজী মহারাজ রয়েছে। শিবাজী মহারাজ ছিলেন মারাঠা যে রাজবংশ, সেই মারাঠা রাজবংশের প্রতিষ্ঠাতা। শিবাজী মহারাজকে পার্বত্য মুশিকও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন দেখে নিই, কম্পিউটার কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে? 10টি, 12টি, 6টি নাকি 20টি? তাহলে কম্পিউটার দেখবে যে কিবোর্ড রয়েছে, সেই কিবোর্ডের এরকম ওপরের দিকে ফাংশন কি আমাদের থাকে। এখানে মোট 12টি ফাংশন কি কিন্তু রয়েছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মৌমাছি কোন লেখকের ছদ্মনাম? নিহার রঞ্জন দাশগুপ্ত, বিমল ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায় নাকি বিনয় মুখোপাধ্যায়? এই মৌমাছি হলো বিমল ঘোষ, ইনার ছদ্মনাম। এখানে দেখো নিহার রঞ্জন দাশগুপ্ত রয়েছেন, ইনার যে ছদ্মনাম সেটি হলো বাণভট্ট। তাহলে এটিও প্রশ্ন আসতে পারে, বাণভট্ট কার ছদ্মনাম? সেটি হলো নিহার রঞ্জন দাশগুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ছদ্মনাম সেটি হলো নীল লোহিত। নীল লোহিত, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নীল লোহিত কার ছদ্মনাম অথবা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? তাহলে সেটি হয়ে যাবে নীল লোহিত। এবং বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। দেখো 4টে অপশানেরই আমি ছদ্মনামগুলো বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, কোনো একটি বস্তুর ওজন 200 নিউটন হলে বস্তুর ভর কত? এখানে জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া রয়েছে। তাহলে কোনো বস্তুর ওজন যেটি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ডাব্লিউ কথার অর্থ হলো ওয়েট। তাহলে ওয়েট সমান হলো বস্তুর ভর, বস্তুর ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, গুণিত অভিকর্ষজ ত্বরণ হয়। মানে ওজনের অর্থই হলো যে কোনো একটি বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে ওয়েটের মান দেখো দেওয়া রয়েছে 200 নিউটন। আমাদের চেয়েছে এখানে ভর বা এম এর মান, জি এর মান দেওয়া রয়েছে 10। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এম এর মান হয়ে যায়, দেখো এখানে 0 কেটে গিয়ে 20 থাকে। এখন দেখো অপশানে কী আর রয়েছে, 20 নিউটন, 20 ওয়াট, 20 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি 20 কেজি। এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 20 কেজি। ভরকে আমরা কেজি বা ভরের যে ইউনিট সেটি হচ্ছে কেজি। কেজি হচ্ছে এসআই ইউনিট, এবং যদি সিজিএস ইউনিট চাইতো তাহলে সেক্ষেত্রে গ্রাম হয়ে যেত। পরের প্রশ্ন, নিচের কোন মাধ্যমে আলোর বেগ সবথেকে বেশি? দেখো এখানে প্রশ্নটি একটি খুবই ট্রিকি প্রশ্ন। এখানে আলোর বেগ সবচেয়ে বেশি চেয়েছে। অপশানগুলো দেখো, শূন্য মাধ্যম, বাতাস, জলের মধ্যে নাকি কাচের মধ্যে। মনে রাখবে আলোর বেগ সবসময় শূন্য মাধ্যমে সব থেকে বেশি, এবং আলোর যে গতিবেগ সেটি হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আলোর বেগ, এবং এটি শূন্য মাধ্যমে আলোর বেগ, এবং এটি হচ্ছে মানে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন দেখো, কোনো বাহকের রোধের পরিমাণ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ হবে? কোনো পরিবর্তন হবে না, 4 গুণ, 2 গুণ নাকি 0? দেখো আমরা একটি জুলের সূত্র পাই। জুলের সূত্র বলে যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটি আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তো এইচ সমান হয়ে যায় I² R এবং টি। এখানে এইচ মানে হলো উৎপন্ন তাপ, আই কথার অর্থ হলো অ্যাম্পিয়ার বা যে আমাদের যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এরপরে আর কথার অর্থ হচ্ছে রোধ, এবং টি কথার অর্থ হলো সময়। তাহলে এখানে বলা আছে কি দেখো, যে রোধের পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। তাহলে এখানে এটা যদি আমরা H1 ধরি তাহলে H2 সমান কি হয়ে যায় I², কেননা আই এর কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে রোধের। তাহলে আর এর জায়গায় 2R, কেননা রোধ দ্বিগুণ করা হচ্ছে, এবং তার সাথে টি
যেমন আছে তাই। তাহলে এক্ষেত্রে কী হয়ে গেলো, 2 ইন্টু আই স্কোয়ার আর টি। তাহলে আগে ছিল শুধু আই স্কোয়ার আর টি, এখন হয়ে গেল 2 আই স্কোয়ার আর টি। তাহলে রোধের পরিমাণ কী হলো, সরি উৎপন্ন তাপের পরিমাণ কী হলো, উৎপন্ন তাপ আগের থেকে দ্বিগুণ হয়ে গেল। তাহলে যদি রোধের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন যে তাপ তার পরিমাণও হয়ে যাবে দ্বিগুণ। এখানে যদি এখানে আইয়ের বা যে তড়িৎ যে মানে তড়িৎ যে প্রবাহ রয়েছে সেই তড়িৎ প্রবাহের মান যদি দ্বিগুণ হতো তাহলে এক্ষেত্রে কিন্তু যে উৎপন্ন তাপের পরিমাণ 4 গুণ হয়ে যেত। কেননা সেক্ষেত্রে আই স্কোয়ার সমান হয়ে যেত 2 আই স্কোয়ার, মানে 4 গুণ হয়ে যেত। যখন স্কোয়ারকে আমরা ভাঙতাম তাহলে 2 স্কোয়ারে 4, 4 গুণ হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে রোধ চেয়েছে তাহলে রোধের দ্বিগুণ আছে, তাহলে রোধ দুগুণ হবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অ্যামোনিয়ার মধ্যে ভর অনুপাতে নাইট্রোজেন ও হাইড্রোজেন কি অনুপাতে থাকে? এটি ভালো প্রশ্ন। তাহলে অ্যামোনিয়ার যেটি সংকেত সেটি হচ্ছে NH3। তাহলে এখানে দুটো অণু আছে, একটি হচ্ছে নাইট্রোজেন, দুটি মৌল আছে, একটি হচ্ছে নাইট্রোজেন এবং একটি হচ্ছে হাইড্রোজেন। নাইট্রোজেনের যে আণবিক ভর সেটি কত? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 এবং হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর হলো 1। কিন্তু যেহেতু এখানে 3টে অণু রয়েছে তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে যে আমাদের এখানে কি দেখো যে হাইড্রোজেনের ভর অনুপাত কত? তাহলে নাইট্রোজেনের হয়ে গেলো 14 এবং হাইড্রোজেনের হয়ে গেলো 1 গুণিত 3 সমান হলো 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 14:3। এটি হয়ে গেলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, একটি মিশ্রণ যেটি নীল লিটমাসকে লাল করে তাহলে তার পিএইচের মান কত? প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এখানে একটি পিএইচ স্কেল রয়েছে, পিএইচ স্কেল, যেখানে 7 হলো একটি প্রশম দ্রবণ, মানে না এটি অ্যাসিড না এটি ক্ষার। এর থেকে যদি বেশি হয় তাহলে সেই দ্রবণটি হয়ে যায় বেসিক বা ক্ষারীয় দ্রবণ, এবং 7-এর থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে এইটি হয়ে যায় অ্যাসিটিক বা আমাদের অ্যাসিড দ্রবণ। এখানে দেখো বলা রয়েছে যে নীল লিটমাসকে লাল করে, তাহলে আমাদের প্রথম জানতে হবে যে নীল লিটমাসকে লাল কে করে। তো নীল লিটমাস যদি লাল হয়ে যায় তাহলে সেই দ্রবণটি হয় অ্যাসিটিক দ্রবণ। এখন অপশানে দেখো আমাদের চেয়েছে এখানে পিএইচ কত। তাহলে আমি কি বললাম যে অ্যাসিটিক দ্রবণের পিএইচ সবসময় 7-এর কম হয়। এখানে দেখো অপশানগুলোর মধ্যে একটি অপশান রয়েছে যার যে পিএইচ মান সেটি 7-এর কম, তাহলে 6 হয়ে গেল আমাদের এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটি কার রচনা? শ্রী অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি লালা লাজপত রায়? তো এই আনহ্যাপি ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছিলেন লালা লাজপত রায়। শ্রী অরবিন্দের একটি গ্রন্থ আছে যেটি হচ্ছে লাইফ ডিভাইন। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের একটি রচনা হচ্ছে গীতা রহস্য। এছাড়াও বাল গঙ্গাধর তিলক দুটো সংবাদপত্র প্রকাশ করেছিলেন, একটির নাম হচ্ছে কেসরি এবং একটির নাম হচ্ছে মারাঠা। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কে প্রথম ভারতের অলিম্পিক পদক জিতেছিলেন? কর্ণম মালেশ্বরী, কেডি যাদব, পিভি সিন্ধু নাকি অভিনব বিন্দ্রা? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভারতের হয়ে প্রথম যিনি অলিম্পিক জিতেছিলেন তিনি হলেন কেডি যাদব। তিনি 1952 সালে প্রথম অলিম্পিকে মেডেল পেয়েছিলেন ভারতের হয়ে, এবং তিনি ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছিলেন, এবং তিনি কুস্তি বা আমরা ইংরেজিতে বলি রেসলিং, সেই রেসলিংয়ে এই পদকটি পেয়েছিলেন। অনেকের কর্ণম মালেশ্বরীর সাথে এখানে কিন্তু কনফিউজ হতে পারে। তোমাদেরকে জানিয়ে রাখি, কর্ণম মালেশ্বরী ইনি ছিলেন প্রথম মহিলা যিনি অলিম্পিকে যে পদক জিতেছিলেন, এবং তিনি 2000 সালে এই যে পদক জিতেছিলেন এবং তিনিও ব্রোঞ্জ জিতেছিলেন, এবং তিনি ছিলেন একজন ভারোত্তোলক বা ওয়েট লিফটার। এখানে দেখো অভিনব বিন্দ্রা রয়েছে। এই অভিনব বিন্দ্রা ইনি হলেন প্রথম ভারতীয় যিনি গোল্ড পদক জিতেছিলেন, সোনা জিতেছিলেন, প্রথম ভারতীয়। ইনি বেজিং অলিম্পিকে কিন্তু এই সোনা জিতেছিলেন 2008 খ্রিস্টাব্দে।
এটিও সাথে সাথে খেয়াল রাখবে। মানে অভিনব বিন্দ্রা একক ইভেন্টে মানে একা প্রথম গোল জিতেছিলেন ভারতের হয়ে। পরের প্রশ্ন দেখি, কুচবিহার ট্রফি কোন খেলায় দেওয়া হয়? গলফ, ফুটবল, ক্রিকেট নাকি পোলো? তো এই যে বিভিন্ন ট্রফি সম্পর্কিত কোন খেলায় কী ট্রফি দেওয়া হয় এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ের পরীক্ষার জন্য। তো এই যে কুচবিহার ট্রফি এটি ক্রিকেটে দেওয়া হয়। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিলেন? এটি দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো সম্প্রতি মহারাষ্ট্রের নির্বাচন হয়েছে এবং মহারাষ্ট্রে যিনি নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি হলেন দেবেন্দ্র ফডনবিস। এখানে দেখো প্রথম দুটো যে অপশান রয়েছে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার, এনারা কিন্তু ডেপুটি চিফ মিনিস্টার হিসাবে বা ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তোমাদেরকে জানিয়ে রাখি সংবিধানে কিন্তু ডেপুটি মুখ্যমন্ত্রীর জন্য কোনো ধরনের কোনো আর্টিকেল নেই, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, সৈয়দ মুশতাক আলী ট্রফি 2024 জিতল কোন দল? দেখো এটিও একদম রিসেন্ট সময়ের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এই মুশতাক আলী ট্রফি এটি আমাদের দেওয়া হয়, প্রথমে জেনে রাখো এটি হচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্ট। তো সম্প্রতি এই যে মুশতাক আলী ট্রফি এটির ফাইনাল হলো এবং চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই, এবং এর যে রানার্স আপ হয়েছে মধ্যপ্রদেশ। এবছর মুশতাক আলী ট্রফি 2024 রানার্স আপ হলো মধ্যপ্রদেশ এবং চ্যাম্পিয়ন হলো মুম্বাই। পরের প্রশ্ন দেখি, সম্প্রতি কে FIDE আয়োজিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম দেখো রিসেন্ট সময়ের প্রশ্ন। অপশানগুলো দেখো, গুকেশ ডি, ডিং লিরেন, ম্যাগনাস কার্লসেন নাকি বিশ্বনাথ আনন্দ। তো সম্প্রতি আয়োজিত যে FIDE বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, এর চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গুকেশ ডি। ইনি সবথেকে ইয়ংগেস্ট বা সবথেকে মানে তরুণ হিসাবে এই চ্যাম্পিয়নশিপ কিন্তু জয়লাভ করলেন। ইনি চায়নার এই ডিন লিরেনকে পরাজিত করে এই যে চ্যাম্পিয়নশিপ তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এবং এর আগের বছর এই ডিন লিরেন এই চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং তারও আগে এই ম্যাগনাস কার্লসেন ইনিও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। এবং এই যে FIDE বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ প্রথম যিনি ভারতের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি হলেন বিশ্বনাথন আনন্দ। পরের প্রশ্ন, পকেট ডায়নামো নামে কে পরিচিত? আলফ্রেড নোবেল, লিয়েন্ডার পেজ, ভিভিয়ান রিচার্ড নাকি মিতালি রাজ? দেখো পকেট ডায়নামো এটি হচ্ছে একটি স্ট্র্যাটেজিকের প্রশ্ন। তো পকেট ডায়নামো নামে আমাদের পরিচিত লিয়েন্ডার পেজ। ইনি ছিলেন একজন লন টেনিস প্লেয়ার, ঠিক আছে, লন টেনিস প্লেয়ার। ইনিও কিন্তু আমাদের টেনিসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অলিম্পিকে। তো ইনাকে পকেট ডায়নামো বলা হয়। আচ্ছা, এখানে অনেকে ডায়নামো দেখে হয়তো কনফিউজ হতে পারে। ডায়নামো একটি যন্ত্র, তার আবিষ্কর্তা অন্যজন, কিন্তু পকেট ডায়নামো বলা হয় কিন্তু লিয়েন্ডার পেজকে। আচ্ছা পরের দেখে নিই। আচ্ছা, আজকের মতো আমি 25টি প্রশ্নের আলোচনা করলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে গিয়ে আগের ভিডিওগুলো কিন্তু দেখে নাও। আশা রাখছি তোমাদের সামনের যে পরীক্ষা সেখানে এই যে প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে কিন্তু কাজে লাগবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। থ্যাংক ইউ।